আসসালামু আলাইকুম। বেশ, দেখো যে আমরা তাহলে যে গতদিনকে যেটা ক্লাস করছিলাম যে ভারতের যে এগ্রিকালচার নিয়ে, অর্থাৎ ভারতের কৃষিকাজ, ভারতের কৃষির যে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম, যে অ্যাকচুয়ালি ভারতে যে আমাদের চাষবাস বা যে কৃষি কাজগুলো করা হয় সেগুলো আদৌ কি কি নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলোই আমরা জেনেছিলাম। এবার ভারতের আমরা আজকে যেটা জানবো, আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে ভারতের যে কৃষি কাজ করা হয় সেগুলো কত ধরনের ফসল উৎপাদন হয়। আমরা জানি ভারত হচ্ছে একটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। তো এই যে জলবায়ুর কিরকম একটা পরিবেশ রয়েছে, ভারতের এই পরিবেশে কোন কোন ধরনের ফসল বা শস্য উৎপাদন করা হয় সেগুলো আজকে একটু জেনে নেব। কারণ এইখান থেকে যেটা আজকে আলোচনা করবো, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন, এমনকি 2 নম্বর কোশ্চেনও অনেক এখানে, অর্থাৎ যেগুলো আলোচনা করব সেগুলো সবই কোশ্চেন বলা যেতে পারে। প্রত্যেকটা জিনিস এখান থেকে কোশ্চেন, কোনটা দিবে বলা কিন্তু মুশকিল। তাহলে আজকে আমরা দেখো, এটা হচ্ছে যে ভারতের যে কৃষিজ ফসল, অর্থাৎ যে কৃষি যে শস্য বা ফসলগুলো হচ্ছে সেগুলো কত ধরনের হয় সেগুলো নিয়ে একটু জানতে হবে। তাহলে এবার এখান থেকে জানার আগে তাহলে এবার দেখো চলে আসি। আচ্ছা, প্রত্যেকে দেখতে পাচ্ছ? প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো, ভারতের কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ, ভারতে যে চাষবাসটা হয়, যে ফসলগুলো চাষ হয় তার কোন কোনগুলো ভাগগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। তা এখানে কি হয়, ভারতের যে কৃষিজ ফসলগুলো হয় সেগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। মূলত 2 ভাগে ভাগ করা হয়। সে একটা ভাগ আমাদের কি না, তো একটা হচ্ছে ব্যবহার অনুযায়ী, একটা ভাগ হচ্ছে ব্যবহার অনুযায়ী, ঠিক আছে? একটা ভাগ হলো ব্যবহার অনুযায়ী। আর দ্বিতীয় নাম্বার যে ভাগটা রয়েছে, সেই দ্বিতীয় নাম্বার ভাগটা কি? সেই দ্বিতীয় নাম্বার ভাগটা হচ্ছে আমাদের ঋতু অনুযায়ী, ঋতু অনুযায়ী। প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্লাস আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে আমরা কৃষিজ যে ফসলটা পেলাম সেই ফসলটাকে আমাদের 2 ভাগে ভাগ করছি, একটা ব্যবহার অনুযায়ী আর একটা হচ্ছে ঋতু অনুযায়ী। তাহলে এবার তাহলে এই দুটো হচ্ছে মূল ভাগ, অর্থাৎ একটা ব্যবহার আর একটা হচ্ছে ঋতু বা মরশুম অনুযায়ী। তাহলে এবার এই ব্যবহার অনুযায়ী আমরা ফসলকে আবার কি করব, 2 ভাগে ভাগ করব। ব্যবহার অনুযায়ী ফসলকে আবার 2 ভাগে ভাগ করব। সেই ভাগগুলো কি কি? সেই ভাগগুলো হচ্ছে আমাদের, একটা হচ্ছে খাদ্য শস্য, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমাদের যে অর্থকরী বা কি হবে, বা বাণিজ্যিক, অর্থকরী বা বাণিজ্যিক, ঠিক আছে? তাহলে আমরা ব্যবহার অনুযায়ী ফসলকে, ভারতে কৃষিজ ফসলকে আবার 2 ভাগে ভাগ করলাম, একটা খাদ্য শস্য আর একটা হচ্ছে অর্থকরী বা বাণিজ্যিক শস্য। তাহলে এবার আমরা এই ভাগটা জানি, ঠিক একই রকম ভাবে আমাদের কি হচ্ছে, আমরা আগে এইটাকে জেনে জেনে নেব পাট পাট করে। তাহলে এবার খাদ্য শস্য কাকে বলে? না, আমরা জানি যে যে সমস্ত খাদ্যগুলো, অর্থাৎ যে সমস্ত ফসল বা শস্যগুলো কি হয়, কৃষক তার নিজের এবং তার পরিবারের, অর্থাৎ মানুষের খাদ্যের জন্য যে যে সমস্ত ফসলগুলো চাষ করা হয়, মানুষের খাদ্যের জন্য যে সমস্ত ফসল বা শস্য চাষ করা হয় সেগুলোকে বলা হয় খাদ্য শস্য। বোঝা গেল? তাহলে যে সমস্ত ফসলগুলো কি হয় মানুষের সরাসরি খাদ্য হিসাবে ব্যবহার করা হয় সেই সমস্ত ফসল বা শস্যগুলোকে বলা হয় খাদ্য শস্য। তাহলে আমরা প্রত্যেকে জানি যে খাদ্য শস্য কি কি উদাহরণ হতে পারে আমাদের। তাহলে এখানে দেখো যে খাদ্য শস্য আমাদের হতে পারে না তো কি, ধান, যেটা মূলত উদাহরণ হয়, ধান, তাই তো, গম, তারপরে মিলেট, তারপর হচ্ছে কি না তো ডাল জাতীয় শস্য, ডাল, তাহলে প্রভৃতি।
আরো অনেক কিন্তু আমাদের খাদ্যশস্য রয়েছে। তাহলে ব্যবহার অনুযায়ী আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা খাদ্যশস্য আর একটা অর্থকারী বা বাণিজ্যিক শস্য। খাদ্যশস্য বললাম যে সমস্ত শস্যগুলো বা ফসলগুলো মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, বোঝা গেল, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয় বা চাষ হয়, সেগুলো বলা হয় খাদ্যশস্য, যেমন ধান, গম, মিলেট, ডাল প্রভৃতি। এবার নেক্সট যেটা আমরা আসি, অর্থকারী বা বাণিজ্যিক শস্য। অর্থকারী বা বাণিজ্যিক শস্য এবার কাকে বলছে না, তো কি হয়, যে সমস্ত ফসলগুলো কি হয় খাদ্যের জন্য ব্যবহার হয় না, সাধারণত বাজারে বিক্রি করার উদ্দেশ্যে, বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বা এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করার উদ্দেশ্যে যে সমস্ত ফসলগুলো চাষ করা হয়, অর্থাৎ বাজারে বিক্রি করে কি হয় প্রচুর অর্থ উপার্জন করা হয়, সেই সমস্ত শস্যগুলোকে বলা হয় অর্থকারী বা মানে এগুলো যেহেতু কি হয় বিক্রির উদ্দেশ্যে চাষ করা হয়, সেহেতু এই সমস্ত ফসলগুলোকে বলা হয় বাণিজ্যিক শস্য। আবার বাণিজ্যিক শস্যকে আবার অর্থকারী কেন বলছে না, তো এই সমস্ত ফসলগুলো কি করছে বলতো, এই সমস্ত ফসলগুলো বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, অর্থাৎ অর্থ উপার্জন করছে, সেই জন্য দুটো মিলিয়েই বলা হচ্ছে এই সমস্ত ফসলকে অর্থকারী ফসল বা বাণিজ্যিক ফসল। এবার এই যে অর্থকারী ফসল বা বাণিজ্যিক ফসল, একে আবার আমরা তিনটে ভাগে ভাগ করব। কয় ভাগে বললাম? তিনটে ভাগে। সেই ভাগগুলো কি? সেইগুলো আমাদের হচ্ছে, এক নম্বর হচ্ছে তন্তু ফসল, তন্তু জাতীয় ফসল, ঠিক আছে, তন্তু ফসল। অর্থকারী ফসল হচ্ছে একটা হচ্ছে তন্তু জাতীয় ফসল। তাহলে এবার এই তন্তু ফসল যে জিনিসটা কি, যেহেতু আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ যে সমস্ত ফসলগুলো, যে সমস্ত ফসল থেকে আঁশ বা তন্তু সংগ্রহ করার জন্য, একটা কথা মনে রাখবে, আঁশ বা তন্তু সংগ্রহ করে জন্য যে সমস্ত ফসলগুলো চাষ করা হয়, অর্থাৎ এই সমস্ত ফসলগুলো থেকে আমরা কি হয় যে আঁশ বা তন্তু সংগ্রহ করে সেগুলো কি করে না, তো বাজারে বিক্রির উদ্দেশ্যে বা বাণিজ্যিক ভাবে সেগুলো চাষ করা হয়। এই জাতীয় শস্যগুলো বা ফসলকে বলা হয় তন্তু জাতীয় ফসল, অর্থাৎ যে সমস্ত ফসলগুলো থেকে তন্তু বা আঁশ বের করে বা সংগ্রহ করার জন্য চাষ করা হয়, সেই সমস্ত ফসলকে বলা হয় তন্তু ফসল। প্রত্যেকের বোঝা যাচ্ছে তো, না কি বলো, মাথায় ঢুকছে স্টেপ বাই স্টেপ? বলো, শুনতে পাচ্ছি না আমি। ঠিক আছে, বেশ। তাহলে এখানে কি বললাম, তন্তু ফসল একটা, এইটা হচ্ছে অর্থকারী ফসলের তিনটে ভাগের মধ্যে হচ্ছে একটা ভাগ বললাম তন্তু ফসল, অর্থাৎ যে সমস্ত ফসল থেকে কি হয় আঁশ বা সংগ্রহ করার জন্য সেই আঁশ বা তন্তুকে কাজে লাগিয়ে আমরা কি করি, বিভিন্ন উৎপাদন করে থাকি, বিভিন্ন দ্রব্য বা শৌখিন জাতীয় দ্রব্য উৎপাদন করে সেগুলো কি হয় বাজারে বিক্রি করে কি হয় অর্থ উপার্জন করা হয়, সেটাকে বলা হয় তন্তু জাতীয় ফসল। এবার এই তন্তু জাতীয় ফসল কি কি সেটা আমরা একটু জেনে নেব, যে তন্তু জাতীয় ফসলের উদাহরণগুলো কি কি। তন্তু জাতীয় ফসলের উদাহরণ হচ্ছে আমাদের যেটা আঁশ বা কি, যে সমস্ত ফসল থেকে আঁশ বা তন্তু পাই, তাহলে কি হবে, আমরা মানে প্রত্যেকে জানি যে পাট, নাকি পাট, তারপরে হচ্ছে আমাদের কার্পাস, অবশ্য উদাহরণগুলো জানতে হবে, পাট, কার্পাস প্রভৃতি। তাহলে পাট বা কার্পাস হলো একটা তন্তু জাতীয় অর্থকারী ফসল, এটাকে বলা যেতে পারে পাট বা কার্পাস হলো একটি তন্তু জাতীয় অর্থকারী ফসল। তাহলে এইটা গেল তন্তু জাতীয় ফসল, এর বাস এগুলো জানতে হবে, অর্থাৎ যে সমস্ত ফসল থেকে আঁশ বা তন্তু বার করা হয় সেই সমস্ত ফসলকে তন্তু জাতীয় ফসল বলা হয়, যেমন পাট, কার্পাস প্রভৃতি। দুই নম্বর যেটা ভাগ হচ্ছে বাগিচা ফসল, বাগিচা ফসল, দুই নম্বর ভাগটা বললাম বাগিচা ফসল। তাহলে এবার বাগিচা ফসল জিনিসটা কি, বাগিচা ফসল হচ্ছে একটা অর্থকারী বাণিজ্যিক শস্য। বাগিচা কি শিখি, অর্থাৎ আমরা জানি যে ভারতের, যেহেতু আমরা পড়ছি এটা, ভারতের কি হয় ভারতের ঢালু জমিতে যখন বাগান তৈরি করে সারিবদ্ধভাবে
বাগান তৈরি করে সারিবদ্ধভাবে যে সমস্ত ফসলগুলো চাষ হয়। তাহলে একটাই কথা মনে রাখবে, জি কি না তো বাগান তৈরি করে, হ্যাঁ বাগিচা কথার অর্থ হচ্ছে বাগান, তাহলে বাগান তৈরি করে সারিবদ্ধভাবে যে সমস্ত ফসলগুলো চাষ হয় বা চাষ করা হয়, পাহাড়ের ঢালু অঞ্চলগুলিতে সারিবদ্ধভাবে বাগান তৈরি করে, অর্থাৎ বাগান তৈরি করে যে সমস্ত ফসলগুলো চাষ করা হয় সেই সমস্ত ফসলগুলিকেই বলা হয় বাগিচা ফসল বা বাগিচা শস্য। বোঝা গেল? এইটা তাহলে কোনগুলো আমাদের বাগিচা ফসল সেগুলো আমরা একটু দেখে নেব। সে বাগিচা ফসল হচ্ছে আমাদের, যেটা আমরা জানি যে চা, প্রত্যেকে জানি যে চা, তারপরে কফি, তারপরে আমাদের হচ্ছে রবার প্রভৃতি। তাহলে এগুলো আমরা পেলাম, চা, কফি, রবার, এগুলো সবই হচ্ছে বাগিচা জাতীয় অর্থকারী ফসল। এটা যেন মনে থাকে, অর্থকারী বা বাণিজ্যিক ফসল। এটা পাট, কার্পাস, চা, হ্যাঁ কফি সবই কিন্তু অর্থকারী ফসল। এবার অর্থকারী ফসলের মধ্যে আবার এই ভাগগুলো দেখলাম, পাট, কার্পাস তন্তু জাতীয় অর্থকারী ফসল, চা, কফি, রবার বাগিচা জাতীয় অর্থকারী ফসল। ঠিক আছে? এবার 3 নাম্বার যেটা ভাগ অর্থকারী ফসল, যেটা ধর হচ্ছে হর্টিকালচার। বা একে আবার বাংলায় বলা হয় উদ্যান বিদ্যা। হ্যাঁ, একে বলা হয় উদ্যান কৃষি বা হর্টিকালচার শস্য। এই হর্টিকালচার শস্য এটা আবার কি জিনিস সেটা আবার আমাদের জানতে হবে। হর্টিকালচার শস্য অর্থাৎ আমরা কি জানি যে কোন বড় বড় শহর বলো বা বড় বড় নগর মহানগর বলো, ওই সমস্ত অঞ্চলগুলিতে কি হয় বলতো, চাষযোগ্য জমির পরিমাণ কম, অর্থাৎ চাষ হয় না বললেই চলে। তাই তো আমরা প্রত্যেকে জানি যে বড় বড় নগর বলো বা শহর বলো, যেমন হাওড়া, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, এই সমস্ত যেগুলো শহরের অভ্যন্তরে কি হয় আমাদের কি হয় চাষবাস হয় না। শাকসবজি বলো, ফলমূল বলো, ফুল বলো, কোনো কিছুরই চাষ হয় না। তাহলে এদের চাহিদা তো আছে, তাহলে এদের চাহিদাটা কে পূরণ করবে? অবশ্যই যারা বড় বড় নগর বলো, মহানগর বলো, ওই সমস্ত জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কি হয়, যখন শহরতলি এলাকায়, এটা কথা মনে রাখবে, যখন শহরতলি এলাকায়, শহরতলি বলতে গেলে কি মানে না শহর না গ্রাম, ওই সমস্ত অঞ্চলগুলোতে না শহর না গ্রাম, ওই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় শহরতলি। হ্যাঁ, শহরতলি এলাকায় তাহলে দেখো যে এখানে কি হচ্ছে তোমার, এই যে মহানগরের নগর বলো বা মহানগরের অধিবাসীদের নিত্যদিনের যে প্রয়োজনীয় শাকসবজি, ফল, ফুল, এই সমস্ত চাহিদা মেটানোর জন্য শহরতলি এলাকায় যে সমস্ত শাকসবজি, ফল বা ফুলের চাষ করা হয় সেই সমস্ত ফসলগুলিকে বলা হয় হর্টিকালচার। বোঝা গেল পরিষ্কার? অর্থাৎ কি বলবো, হর্টিকালচার বা উদ্যান কৃষি বড় বড় শহর বা নগরের অধিবাসীদের দৈনন্দিন শাকসবজি, ফল বা ফুলের চাহিদা মেটানোর জন্য শহরতলি এলাকায় যে সমস্ত ফসলগুলো চাষ করা হয় সেই সমস্ত ফসলগুলিকে বলা হয় হর্টিকালচার বা উদ্যান কৃষি। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই হর্টিকালচার বা উদ্যান কৃষি কোন কোন ফসলগুলো চাষ হয় না তো কি হয়, বিভিন্ন ফল, তারপরে হচ্ছে হ্যাঁ শাকসবজি, তারপরে হচ্ছে ফুল। এবার এর আবার 3টে শর্ট কোশ্চেন খুবই এখান থেকে আছে, যে আমরা উদ্যান কৃষিতে দেখলাম যে ফল চাষ হয়, তাহলে এই যে ফল চাষ, তাহলে ফল চাষটা কিসের জন্য করা হয়? বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা দেখতে পেলাম ফল চাষটা সেই নগর বা মহানগরের কি হয় চাহিদা পূরণের জন্য, অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে যখন যে ফল চাষ করা হয় তাকে একত্রে বলা হয় পোমাম কালচার। খুবই আসে পোমাম কালচার। তাহলে তারপরে বাণিজ্যিক উদ্দেশ্যে ফল চাষকে বলা হয় পোমাম কালচার। আর তারপরে হচ্ছে আমাদের যেটা আরেকটা যেটা হয় শাকসবজি, অর্থাৎ এগুলো আমাদের হর্টিকালচার জাতীয় শস্য। ফল গেল একটা, পোমাম কালচার, শাকসবজি মানে কি হবে আমাদের বলো, কেউ জানা আছে? শাকসবজি সবজি আছে,
ওরেলি শাকসবজি আমাদের কালচার। ওলেরি কালচার। ওলেরি কালচার, ওলেরি 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 কালচার, আমি এর কালচারটা লিখছি না, শাকসবজি ওলেরি কালচার, অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, বাণিজ্যিক উদ্দেশ্যে শাকসবজির চাষকে বলা হয় ওলেরি কালচার। আর একটা শস্য হয় হার্টিকালচারের, যেটা হচ্ছে ফুল। এবার ফ্লোরিকালচার। বাণিজ্যিক উদ্দেশ্যে ফ্লোরি হয় একে ইংলিশ টার্মটা মনে রাখবে কি, এই ফ্লোরিকালচার। ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে উদ্যান কৃষি অর্থাৎ হার্টিকালচার। হ্যাঁ, তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে ফল চাষকে বলা হয় পোমাম কালচার। শর্ট কোশ্চেন আসে, শাকসবজি ওলেরি, ফুল ফ্লোরি, যেন গন্ডগোল না হয়। ফুলটাকে তোমরা সবাই পারবে ফ্লোরি, এর মানে এটা ফ্লাওয়ার থেকে এসছে ফ্লোরি, শাকসবজি ওলেরি, ফল পোমাম কালচার। বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ, তাহলে আমি একবার আউটলাইনটা দেখে নিই। তাহলে যেটা আমরা অ্যাকচুয়ালি জানলাম যে কৃষিজ ফসল সেটাকে মূলত দুই ভাগে, ব্যবহার অনুযায়ী, ঋতু অনুযায়ী। ব্যবহার অনুযায়ীকে আবার দুটো ভাগে ভাগ করলাম, খাদ্য শস্য, ঠিক আছে, আর একটা হচ্ছে অর্থকরী। অর্থকরীকে আবার তিনটে ভাগে ভাগ করছি, তন্তু জাতীয়, বাগিচা ফসল, হার্টিকালচার। হার্টিকালচারের আবার তিনটে ভাগ রয়েছে, ফল, ফুল, শাকসবজি। বোঝা গেল? এবার তাদের যে দ্বিতীয় নাম্বার ভাগটা রয়েছে ভারতে কৃষিজ ফসলের ঋতু অনুযায়ী, সেটাকে এবার আমরা একটু জেনে নেব। অর্থাৎ আমাদের ঋতু বা মরশুম, ঋতু বা মরশুম অনুযায়ী আমাদের কি হয়, ভারতের কৃষিজ ফসলকেও আমাদের কি তিন ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা একটু জানবো। না তো কি, খারিফ শস্য, খারিফ ফসল, এই তিন ভাগের মধ্যে এক নম্বর যেটা আছে খারিফ শস্য বা খারিফ ফসল। এবার খারিফ শস্য জিনিসটা কি, ঋতু বলেছে আমাদের, দেখো প্রথমে আমি একটা বলে দিয়েছি, ঋতু বা মরশুম অর্থাৎ নির্দিষ্ট একটা ঋতুতে চাষ হবে, তাই তো? নাম দেখে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি নির্দিষ্ট একটা ঋতুতে চাষ হবে। তাহলে এই খারিফ শস্যগুলো কোন ঋতুতে চাষ হয়, কোন ঋতুতে তোলা হয় বা কাটা হয়, সেগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যেটা আমাদের হয় যে খারিফ শস্য কি হয় না, তো মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে, তাহলে ভারতে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে তখন কি হয়, সেই সময় কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। তখন কোন সময় না, তো বর্ষাকালে, তাই তো? মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে বর্ষাকালে যে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলের ভিড় বর্ষাকালে, তাহলে কি হবে, আমরা তাহলে মৌসুমী বায়ুটা যখন ভারতে প্রবেশ করছে তখন কি হয়, ওই মৌসুমী বায়ুর ভারতে প্রবেশ করার ফলে পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে ব্যাপক শৈলতখা বৃষ্টিপাত হয়ে ওই বর্ষাকালের যে বৃষ্টির জলটাকে, অর্থাৎ বৃষ্টির জলের ভিত্তিতে বলতে পারি আমরা, বৃষ্টির জলের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টি, তাহলে আমাদের কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, না কি, মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টির জলের সাহায্যে বা বৃষ্টির জলের উপর নির্ভর করে, হ্যাঁ, আমাদের কি হয়, যে চাষ করা হয়, যে ফসল চাষ করা হয়, ঠিক আছে, যে ফসল চাষ করা হয় এবং সেগুলো বর্ষাকালে চাষ করা হয়। আর কখন কাটা হয় না, তো শীতে, মোটামুটি ওই নভেম্বর ডিসেম্বরে, অর্থাৎ শীতের শুরুতে, কি হয়, কাটা হয়। তাহলে এটা বোঝা গেল। তাহলে ঋতু বা মরশুম অনুযায়ী যেটা আমরা পেলাম একটা খারিফ শস্য, অর্থাৎ যেটা কি হয়, মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে, মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে বর্ষাকালে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টির জলের ভিত্তিতে, অর্থাৎ যে জলটা আমরা পাচ্ছি তার উপর নির্ভর করে যে ফসলটা চাষ করা হয়, তাহলে এটা বর্ষাকালে চাষ হয়। আর শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বরে এটা কাটা হয়। আর কখন না, তো আমাদের বর্ষাকাল কখন হয়, জুন জুলাইয়ে এটা চাষ করা হয়। সেই সমস্ত ফসলগুলিকেই বলা হয় খারিফ শস্য। তাহলে এর উদাহরণ কি কি হতে পারে, এর উদাহরণ আমরা জানি যে যেমন, তাহলে এর উদাহরণ হ্যাঁ, আমাদের যেটা আমাদের তিন রকম ধান আছে,
তিন রকম ধানে কিন্তু একই ঋতুতে হয় না, এক একটা ঋতুতে হয়। অর্থাৎ এই ঋতুতে অর্থাৎ খারিফ শস্য তারা কোন ধানটা? আমন ধানটা, যেটা ভারতে সব থেকে বেশি চাষ হয় আমন ধান। আর একটা কোনটা হয় না তো পাট, দেখি পাটও কিন্তু বর্ষাকালে হয়, পাট বলো। হ্যাঁ, তারপরে আমাদের কার্পাস বলতে পারো। তাহলে এইরকম দুটো তিনটে আমাদের উদাহরণ কিন্তু জানতেই হবে ইত্যাদি। অর্থাৎ তাহলে আমরা এটা পরিষ্কার গেল তো, অর্থাৎ যে সমস্ত ফসলগুলো মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে, অর্থাৎ জুন জুলাইয়ে চাষ করা হয় এবং শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বরে কাটা হয়, সেই সমস্ত ফসলগুলিকে খারিফ শস্য বলা হয়, যেমন আমন ধান, পাট, কার্পাস ইত্যাদি। নেক্সট আমি 2 নম্বর যেটা জানবো, 2 নম্বর হচ্ছে কি না তো রবি শস্য। 2 নম্বর হচ্ছে আমাদের রবি শস্য। তাহলে এই রবি শস্যটা কোন ঋতুতে চাষ হয় আর কোন ঋতুতে কাটা হয় সেটা এবার আমাদের জানতে হবে। দেখো, এটা মূলত কি হয়, আমরা জানলাম যে খারিফ শস্য বর্ষাকালে চাষ হয় আর শীতের শুরুতে কাটা হয়, কিন্তু এটা কি হবে, এটা ঠিক তারপরেই, অর্থাৎ আমাদের রবি শস্য কি যখন, তাহলে দেখো এটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে, মৌসুমী বায়ু যখন আসছে তখন তার উপর ভিত্তি করে। আর আমাদের মৌসুমী বায়ু কখন ফিরে যায়? শীতকালে, তাই তো, যখন শীত হয়। অর্থাৎ আমাদের কি বলতে পারি যে এই সময় বলতে পারি যে মৌসুমী বায়ুর প্রত্যাগমন মানে কি? প্রত্যাগমন মানে ফিরে যায়, প্রত্যাগমনে, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাগমনের উপর ভিত্তি করে শীতকালে, তাহলে আমরা শীতকালে কি হয়, শীতকালে তাহলে কোন জলটাকে না তো শীতকালে তো আমাদের জল বৃষ্টিপাত কম হয়, তাহলে শীতকালে কি করব না তো আমরা জল সেচের উপর ভিত্তি করে বা জল সেচের উপর নির্ভর করে, জলসেচের উপর নির্ভর করেই কিন্তু যে ফসলটা চাষ হয়। অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাগমনের ভিত্তিতে, মানে মৌসুমী বায়ু যখন ফিরে যায় ভারত থেকে তখন শীতকাল থাকে, তখন কোন কাল থাকে? তখন শীতকাল। ওই শীতকালে যে জলসেচের উপর নির্ভর করে কি হয়, ফসল চাষ হয়। এবং কখন সেগুলো কাটা হয় না তো, অর্থাৎ আমাদের দেখা গেল অক্টোবর নভেম্বরে বোনা হয় বা চাষ হয়, এবং বসন্তে, অর্থাৎ শীতের পরে যেটা আমাদের আসছে বসন্তে, অর্থাৎ বসন্ত আমরা ওই মোটামুটি ফেব্রুয়ারি মার্চে আমাদের কি হয় না তো বসন্তে ফসলগুলোকে কাটা হয়। এই সমস্ত ফসল বা শস্যগুলোকে বলা হয় রবি শস্য। অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাগমনের উপর ভিত্তি করে শীতকালে জলসেচের উপর নির্ভর করে যে ফসলগুলো চাষ করা হয় এবং বসন্তে কি হয়, কাটা হয়, সেই সমস্ত ফসলগুলোকে বলা হয় রবি শস্য। যেমন আমরা একটু তাহলে উদাহরণটা একটু জেনে নেব, তাহলে আমাদের আরো পরিষ্কার হবে। তাহলে এই সময়ও আমাদের কি হয়, যেটা আমাদের কি হয়, যেটা না বললেই নয়, যেটা মুখ্য উদাহরণ গম বলবে, গম, তারপরে ডাল জাতীয় শস্য, তারপরে কি হয় না তো সর্ষে এগুলো কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, তারপর ডাল মানে ওই ছোলা বলবে, হ্যাঁ, যেগুলো তৈলবীজ জাতীয়। তারপরে যে কোনো কি হয় শাকসবজি, দেখবে বেশিরভাগই কিন্তু শীতকালে এগুলো পাওয়া যায়, গম, ডাল, সর্ষে, শাকসবজি প্রভৃতি। তাহলে এই সমস্ত গুলোই হচ্ছে আমাদের রবি শস্যের এক একটা উল্লেখযোগ্য উদাহরণ। বোঝা গেল? তাহলে এই দুটোর মধ্যে আমাদের সম্পূর্ণ পার্থক্য আমরা দেখতে পেলাম, এটা বর্ষাকালে, এটা শীতকালে। এটা কখন কাটা হচ্ছে? এটা শীতকালে কাটা হচ্ছে, শীতের মোটামুটি শুরুতে বা প্রথমের দিকে, এটা বসন্তে। এটা মৌসুমী বায়ুর আগমনের উপর ভিত্তি করে, এটা মৌসুমী বায়ুর প্রত্যাগমনের উপর ভিত্তি করে। এর উদাহরণ তাহলে আমরা অলরেডি 4-5টা পার্থক্য আরামসে পেয়ে যাচ্ছি। তাহলে অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই করতে হবে। তাহলে ঋতু বা মরশুম অনুযায়ী 3টে ভাগের মধ্যে আমরা 2টো ভাগ জানলাম, খারিফ শস্য, রবি শস্য। এবার নেক্সট অর্থাৎ লাস্ট যেটা আমাদের আরেকটা রয়েছে, হ্যাঁ, ঋতু অনুযায়ী, সেটা কি না তো সেটা হচ্ছে আমাদের জাইদ শস্য। সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে জাইদ শস্য। সেটা হচ্ছে জাইদ শস্য। এবার এই জাইদ শস্যটা এবার কোন ঋতুতে হয় এটার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জাইদ শস্য আমরা এইটা দেখুন,
জায়িদ শস্য কখন হয় না তো এটা বৃষ্টিকালে। তোমরা মনে রাখবে যে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে জলসেচ তাহলে বলতে এটা কি করে? গ্রীষ্মকালে চাষ হয়, গ্রীষ্মকালে চাষ হয়, গ্রীষ্মকালে চাষ হয়। এবং কখন এটা কাটা হয় না তো আবার সেই তোমার বর্ষার যখন আগে, বর্ষার ঠিক আগে, বর্ষার ঠিক আগে এই ফসলটা কি হচ্ছে না তো কাটা হয়। তাহলে আমরা কি দেখলাম যে জায়িদ শস্য কোনগুলো, যখন গ্রীষ্মকালে আমাদের সাধারণত এমনিতে বৃষ্টিপাতের পরিমাণটা অতটা সেইভাবে হয় না, তাহলে বৃষ্টিপাতে ভারতে গ্রীষ্মকালটা সেইভাবে হয় না। তাহলে গ্রীষ্মকালে যে জলসেচের ওপর, তাহলে গ্রীষ্মকালে জলসেচের ওপর নির্ভর করে যে সমস্ত ফসলগুলো কি হয় চাষ হয়, এবং ঠিক বর্ষার ঠিক আগে সেই ফসলগুলো কি হয় কাটা হয় বা তোলা হয়, সেই সমস্ত ফসলগুলোকে বলা হয় জায়িদ শস্য। জায়িদ শস্যের একটা উল্লেখযোগ্য উদাহরণ যেটা না আউশ বললেই ধান। নয়। হ্যাঁ, কি বলো? আউশ ধান। হ্যাঁ, আউশ ধান, যেটা না বললেই নয়, উল্লেখযোগ্য উদাহরণগুলো আউশ ধান আর আরেকটা যেটা আছে আমাদের বাদাম। বাদাম। আউশ ধান আর বাদাম এই দুটোই কিন্তু জায়িদ শস্যের উল্লেখযোগ্য। অর্থাৎ এগুলো আমাদের দেখবে যে খরার ধান বলে, অর্থাৎ আমাদের কিন্তু এই সেটা দেখেছি খরার ধান, গ্রামগঞ্জে খরার টাইমে যেগুলো ধান হয়, খরা মানে গ্রীষ্মকাল যে ধানটা হয় সেটা আউশ ধান এবং বাদাম, এগুলো হচ্ছে আমাদের জায়িদ শস্য। অর্থাৎ এই সমস্ত ফসলগুলো গ্রীষ্মকালে চাষ হয় এবং বর্ষার ঠিক আগের শুরুতে আমাদের কি হয় তোলা হয় বা বোনা হয়। আবার যখন বর্ষার ঠিক আগে বলেছে, আবার ঠিক কয়েকদিন পরে যখন বর্ষা শুরু হয় তখন আবার কোনটা, আবার সেই খারিফ শস্য। তাহলে এইভাবে আমাদের ঋতু বা মরশুম অনুযায়ী 3 ধরনের ফসলের চাষ লক্ষ্য করা যায়। তাহলে এই গেল আমাদের টোটালি বা সমগ্রভাবে কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ। প্রত্যেকের বোঝা গেল? বলো। হয়ে গেছে। তাহলে আমি যেটা বললাম যে তাহলে এক নজরে আমরা আবার স্যার, দেখে নাও হ্যালো। যে 2 ভাগে ব্যবহার। তাহলে প্রত্যেকটা জিনিস এখানে ফেলার কিছু নাই। খাদ্যশস্য কাকে বলে, কি কি উদাহরণ, অর্থকারী বা বাণিজ্যিক শস্য কাকে বলে। হ্যাঁ, তাহলে অর্থকারীর মধ্যে আবার 3টে ভাগ। তন্তু জাতীয় ফসল হচ্ছে একটা অর্থকারী, অর্থাৎ পাট কার্পাস থেকে অর্থ উপার্জন করা হয়, চা কফি থেকে অর্থ উপার্জন করা হয়, ফল শাকসবজি করা হচ্ছে। তাহলে অর্থকারী ফসল কাকে বলে, তন্তু জাতীয় ফসল কাকে বলে, তারপরে বাগিচা ফসল কাকে বলে, উদাহরণ হর্টিকালচার উদাহরণ। তারপরে হর্টিকালচারের যে আমরা 3টে ভাগ আমরা পেলাম সেইটা, অর্থাৎ পোমাম, ওলেরি, ফ্লোরি, এইটা। আবার ঋতু বা মরশুম অনুযায়ী খারিফ, খারিফ কৃষি কাকে বলে, উদাহরণ রবি কৃষি বা রবি চাষ কাকে বলে, উদাহরণ জায়িদ শস্য কাকে বলে, ওটাও উদাহরণ। এবার তোমাদের এইখান থেকে আরেকটা যেটা করতে হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে দেখো আমরা অবশ্যই দেখতে পেয়েছি যে এই দুটো সম্পূর্ণ পরস্পরের বিপরীত, যে খারিফ আর রবি, খারিফ আর রবি সম্পূর্ণ কিন্তু বিপরীত। অর্থাৎ এদের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে না তো পার্থক্য, পার্থক্য জানতেই হবে। পার্থক্য নতুন করে আমার মনে হয় না যে পড়তে হবে। এটা কখন চাষ হয়, একটা কথা মনে রাখবে যে এটা মৌসুমী বায়ুর আগমনের ভিত্তিতে চাষ হয়, এটা মৌসুমী বায়ুর প্রত্যাগমনের উপর ভিত্তি করে। এটা কি হয় বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ হয়, এটা কি হয় শীতকালে জলসেচের উপর নির্ভর করে চাষ হয়। আর এটা কখন কাটা হয় না তো মোটামুটি আমাদের খারিফ শস্যটা শীতের শুরুতে কাটা হয় আর এটা বসন্তে এটা কাটা হয়। আর এগুলো উল্লেখযোগ্য উদাহরণগুলো। তাহলে এই সমস্ত পার্থক্যগুলো কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা একটা এক্সট্রা তোমাদের কাজগুলো যে এই দুটোর মধ্যে খারিফ আর রবি শস্যের মধ্যে 2 নম্বরে কিন্তু পার্থক্য অনেক সময় দেয়। তাহলে আমরা এখানে মোটে দেখো দেখতে পেলাম যে এখানে কোনো জিনিসই কিন্তু ফেলার কিছুই নেই। বারবার বলছি এখানে 2 নম্বরে একটা কোশ্চেন অনেক দেয়, মানে আসবে, এটা মনে রাখো, যে কোনো শর্ট কোশ্চেন। হ্যাঁ, হর্টিকালচারের একটা উদাহরণ দাও, বাগিচা কিছু চা কফি রাবার বাগিচা, পাট কার্পাস তন্তু। হ্যাঁ, সবই কিন্তু অর্থকারী, সবই অর্থকারী, এগুলো মনে থাকে। এই গেল আমাদের ভারতের যে কৃষিজ যে ফসল হয় সেই ফসলের উল্লেখযোগ্য স্যার, হ্যালো। আমাদের ভাগগুলো। কারো কোনো সমস্যা হলো স্যার, বলো তো, বলো। জায়িদ শস্য কাকে বলে এটা যদি এভাবে বলি,
যে যেসব শস্য গ্রীষ্মকালে জলসেচের উপর ভিত্তি করে চাষ করা হয় এবং বর্ষাকালে শুরুতে কেটে নেওয়া হয় তাকে বলা হয় জায়িদ শস্য। ঠিক আছে, আমি তো ওটাই বললাম। অবশ্যই এটা যদি জায়িদ মানে শস্য বলছি, অনেক সময় আসে যে মানে জায়িদ বইয়ে দেওয়া শস্য আছে, কাকে, হ্যাঁ ওটা হবে, মানে বইয়ে ওইভাবে জলসেচের লিখতে কথাটা হবে। উল্লেখ করা নাই। হ্যাঁ, গ্রীষ্মকালে আমি মানে আমি তো উল্লেখ করলাম যে গ্রীষ্মকালে জলসেচের উপর নির্ভর করে। জল তো লাগবেই, ফসল চাষ করতে গেলে তো জল লাগবে না, লাগবে না? জলটা আমাদের দরকার, একটা উল্লেখযোগ্য একটা উপাদান বলা যেতে পারে, একটা অপরিহার্য একটা উপাদান। তাহলে যে কোনো ফসল চাষ করতে গেলে তার একটা জল দরকার। তাহলে সেই জলটা কোথা থেকে পাবে? আমাদের গ্রীষ্মকালে তো সেইভাবে বৃষ্টি হয় না ভারতে। তাহলে সেই চাষ মানে সেচ করব, সে যে কোনো উপায়ে সেচ, মানে কূপ বা নলকূপ সে যাই হোক, সে পাইপের মাধ্যমেই সেই গ্রীষ্মকালে যখন জলসেচের উপর নির্ভর করে বা জলসেচের সাহায্যে যখন ফসলগুলো চাষ করা হয় এবং বর্ষার ঠিক আগে সেগুলো কাটা হয়। এবার শুধু ধরে একটা কোশ্চেন হলো যে জায়িদ শস্য বলতে কি বোঝো 2 মার্কসের জন্য, বোঝা গেল? 2 মার্কসের জন্য দেখা গেল যে জায়িদ শস্য কাকে বলে বা জায়িদ শস্য বলতে কি বোঝো, অবশ্যই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিতেই হবে। বৈশিষ্ট্য আমরা কি দেখব? ওই জিনিসগুলো বর্ষাকালে সুন্দর এটা কাটা হয়, এখানে কি কি ফসল ওইটা এবং কখন কাটা হয়, কখন কি হয়, কিসের উপর নির্ভর করে এটা চাষ করা হয়, ওগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দিতেই হবে। আর তারপরে নেক্সট আমাদের দিতে হবে উদাহরণ। এইভাবে কিন্তু তৈরি করতে হবে। খালি লিখে দিলাম জায়িদ শস্য কাকে বলে 1 লাইনের মধ্যে 1.5 লাইনের মধ্যে, ওইভাবে কিন্তু নাম্বার সেইভাবে কিন্তু পাওয়া যাবে না। বারবার বলছি ওই জিনিসগুলো। আচ্ছা, এটা আর কারো মনে সমস্যা হলো? এটা প্রত্যেকের মাথায় ঢুকেছে ব্যাপারটা? কারো কোনো সমস্যা যারা আছো বলো, কোনো কিছু বুঝতে পারোনি জায়িদ বা খারিফ? হ্যাঁ, ওই জিনিসগুলোই স্যার, তোমাদের মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হ্যালো। এটা মানে কিছু ফেলার জিনিস এখান থেকে নেই। একটা জিনিস যে ফেলবো, খারিফ শস্য করতে হবে, রবি শস্য, জায়িদ, তন্তু, বাগিচা, হর্টিকালচার সবই পড়তে হবে। এখানে 2 নাম্বার, এখানে বড় কোশ্চেন আসবে না, এটা মনে রাখো। হয় 2 নাম্বারের মধ্যে বা শর্ট কোশ্চেন এখান থেকে অনেক রকম বলবে ভারতের একটা তন্তু জাতীয় ফসলের নাম বলবে, একটা উদাহরণ দিয়ে দিবে। তারপরে তোমরা কিন্তু অবশ্যই খারিফ শস্য আর রবি শস্য অবশ্যই কিন্তু পার্থক্যটা করে রাখবেই। আমি বারবার বলছি, আমি যেগুলোই বললাম পার্থক্য অলরেডি 4-5টা পার্থক্য বলে দিলাম। সেই পার্থক্য তোমরা দেখো, পার্থক্য মনে হয় না যে আলাদা করে আর পড়তে হবে। সেই হিসাবে তোমরা এটা করে রাখবে। এবার তোমাদের আজ টাইম কত হলো? এবার এবার তাহলে আমরা এবার অর্থাৎ আমরা ফসলে চলে এসেছি। অর্থাৎ কোন কোন ফসলগুলো আমরা পেলাম? খাদ্য শস্য পেলাম, অর্থকরী পেলাম, হ্যাঁ খারিফ শস্য। এবারে অ্যাকচুয়ালি আমাদের যে খাদ্য শস্য আর এবং যে মানে মানে অর্থকরী শস্য, এগুলো নিয়েই আমাদের যেগুলো সিলেবাসের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত রয়েছে, হয়তো চা, ধান, পাট বা গম এগুলোই গম, থাকবে, বা মিলেট, কার্পাস, কার্পাস, এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমেই আখ, যেটা আমরা জানবো, বলো। আখ, ইক্ষু। হ্যাঁ, তাই এগুলোই মানে এগুলো যে তোমরা বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার না, এগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ। দেখবে যখন বলবো তখন অবশ্যই হয়ে যাবে। অর্থাৎ এগুলো থেকে সিম্পল একটা কোশ্চেন আসবে। খালি ফসলের যে শ্রেণী বিভাগটা বললাম, এটা কারো কোনো সমস্যা আছে তো বলো। বা আগের দিনকে যে ভারতের যে আমরা কৃষিকাজ পড়েছিলাম, তার যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ওটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স, একটা দারুণ একটা কোশ্চেন 3 মার্কসের জন্য, যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আচ্ছা বেশ, তাহলে হ্যালো। আচ্ছা রাসেল বলো, রাসেল একটা বাগিচা কৃষির উদাহরণ দাও। রাসেল হোয়াক, বাগিচা কৃষির উদাহরণ। চা কফি। চা চা কফি। কফি স্যার। আচ্ছা আচ্ছা, এই বলো ওয়াসিম রেজা বলো, ওয়াসিম রেজা হর্টিকালচার বা উদ্যান কৃষি কাকে বলে? বলো। স্যার স্যার বলবে স্যার। হর্টিকালচার বা উদ্যান কৃষি বলছি স্যার, বলছি জিনিসটা কি? হ্যাঁ বলো বলছি স্যার বলছি বলো। বলছি যে মানে শহরে তো কৃষি মানে চাষবাস না হয়, কৃষি লোক মানে মানে শহরে মানে চাষ করে, শহরে যেগুলো মানে ফসল মানে বিক্রি করে সেগুলোকে বলা হচ্ছে হর্টিকালচার। মানে শহরে উৎপন্ন সেই হয় ফসলগুলো গ্রাম কি কি মানে হতে পারে? কোন কোন ফসলগুলো? ফুল,
ফুল ফল আচ্ছা, শাকসবজি ফুল চাষের বাণিজ্যিক ভাবে চাষকে কি বলা হয়? ওলেরি সারা বছর ফুলের বাণিজ্যিক চাষকে কি বলে? ফুলের হুম। ফ্লোরি ফ্লোরি আর ফল? ফল পোমাম বলো। পোমাম পোমাম। আচ্ছা, বেশ। তৌফিক বলো, তৌফিক বলো তো, যে তন্তু জাতীয় ফসল কাকে বলে? সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে তন্তু পাওয়ার জন্য যে সমস্ত ফসল চাষ করা হয় তাকে বলে তন্তু ফসল। তন্তু ফসল দু যেমন? প্রকার, একটা বীজ তন্তু আর একটা আঁশ তন্তু। যেসব ফসলের বীজ থেকে তন্তু পাওয়া যায় তাদের বলে বীজ তন্তু, আর যে সমস্ত ফসলের বাকল অথবা আঁশ থেকে তন্তু পাওয়া যায় তাদের বলে আঁশ তন্তু। আঁশ তন্তুর উদাহরণ হচ্ছে পাট, আর বীজ তন্তুর উদাহরণ হচ্ছে কার্পাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলবে, পারভেজ বলবে, খারিফ শস্য, আমি এটা বললাম তোমাদেরকে, এবং রবি শস্য বললাম। তা এই দুটোর মধ্যে দেখো সম্পূর্ণ আলাদা জিনিস পেলে, তাহলে ওদের মধ্যে তুমি কি কি পার্থক্য পাচ্ছ বলো? খারিফ শস্য আর রবি শস্যের মধ্যে আমরা কি কি পার্থক্য পাচ্ছি? সময়, খারিফ হ্যাঁ, শস্য বলো। বর্ষাকালে বপন করা হয়, হুম। আর কেটে নেওয়া হয়। হুম। আর রবি শস্য শীতকালে বপন করা হয়, আর মানে বসন্তকালে কাটা হয়। আচ্ছা। আবহাওয়া, হুম। খারিফ শস্য উষ্ণ আবহাওয়া, উষ্ণ আর্দ্র। হুম। হুম। আর রবি শস্য শুষ্ক শীতল। হুম। আচ্ছা, তারপর ঠিক আছে। খারিফ শস্য বৃষ্টি নির্ভর, আর রবি হ্যাঁ। শস্য সেচ নির্ভর। আচ্ছা, আর ঠিক উদাহরণ আছে, গুড। আচ্ছা। আচ্ছা, আর একটা কি আছে? আহসানুল হক। আচ্ছা, বলো তো আহসানুল হক, বলো তো যে একটা জায়িদ শস্যের একটা উদাহরণ বলো। জায়িদ শস্য যেটা গ্রীষ্মকালে কি হয়, চাষ করা হয়। আহসানুল হক বলো। স্যার চলে গেল স্যার, 4% চার্জ হলো ব্যাটারি না মোবাইলের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। অর্থাৎ ফসলের যে শ্রেণী বিভাগটা, নেক্সট দিনকে আমরা যেগুলো আছে কৃষিজ ফসল, সেগুলো নিয়ে তখন আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকে বোঝা গেল? আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রাখ। মিটিং